গুড ইভিনিং। আজ আমাদের একটা স্পেশাল লাইভ। আজকে স্পেশালিটিটা এটা যে ফ্যাশন ইন্ডাস্ট্রির, যেটা আমি প্রত্যেকদিন বলি যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদের মেয়েরা শুধু সংসারই করে না, তারা মডেলিংও করে। তো আজকে এমন একজন মডেলের সাথে আপনাদের আলাপ করাবো, যে মডেল আমি দেখে বিশ্বাস করতে পারিনি যে ওর একটা এত বড় ছেলে আছে, যদি পরিচয় না দিত। এবং শুধু তার ছেলেই নয়, তার ছেলে একটা গুণী বাচ্চা, যে 10 বছর বয়সে যে কোনো ছবি দেখে এঁকে দিতে পারে। তো আজ ও ড্রয়িং করবে, আর ওর মায়ের সাথে, আমাদের ইন্ডাস্ট্রির মডেলের সাথে আমরা লাইভ ইন্টারভিউ করব। শুরু করছি। আমাদের আজকের গেস্ট পারমিতা আইচ। প্রফেশন কি সবকিছু ওই বলবে। তুই নর্মাল কথা বল, আমি ধরে আছি। আমি বেসিক্যালি এই প্রফেশন থেকে বিলং করি না। আমার প্রফেশন হচ্ছে বেসিক্যালি আমার নার্সিং। তো এখানে আমি প্রায় এই প্রফেশনে আছি আমি 11 বছর। এবার আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি কখনো নিজেকে বড় পর্দায় দেখবো, নিজেকে অন্যভাবে দেখবো। তো সেটা কোনো না কোনোভাবে ছোটবেলা থেকে স্ট্রাগল বা ফাইটিংয়ের থ্রু থেকে করে হয়ে ওঠা হয়নি। তো সেই জন্য আমি এই সময় এখন আমার মনে হয়েছে যে আমার ছেলে একটু বড় হওয়ার পর, এবং আমার ছেলেও আমাকে ইন্সপায়ার করেছে যে মা তুমি এগাও তোমার স্বপ্ন নিয়ে, তোমার যেটা প্যাশন, তোমার যেটা স্বপ্ন সেটা নিয়ে তুমি এগাও। তো আমি 2025-এর এন্ড থেকে স্টার্ট করেছি আমার স্বপ্নের পথে হাঁটা। জানি না এখন কতদূর যেতে পারবো, বাট স্টার্ট করেছি। যেতে পারবো। তোর অডিও একদম ফার্স্ট ক্লাস। তো সেই জন্য আমি এই সময় এখন আমার মনে হয়েছে যে আমার ছেলে একটু বড় হওয়ার পর, এবং আমার ছেলে। আচ্ছা, আমরা তো আজকে অনেক লাইভ করব, আজকে তো আমরা অনেক আড্ডা মারবো, অনেক কথা বলবো। আমি এই পুচকিটার থেকে একটুখানি ওর নাম জানবো, স্কুল জানবো। পুচকিটা বল। আমার নাম হলো হ্যাঁ বল বল, তুই ক্যামেরার দিকে তাকিয়ে বল। আমার নাম হলো দর্শিত ঘোষ। আমার স্কুলের নাম হলো সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন। আর কি ভালো লাগে তোর? ড্রয়িং। ড্রয়িং ভালো লাগে। স্কুলে কটা বন্ধু আছে সেটা বল, সত্যি বলবি কিন্তু, সত্যি বলবি। 40-50। 40-50টা? সব থেকে ভালো বন্ধু কারা সেটা বলো। এবার এবার তার মধ্যে ছেলে কটা আছে, মেয়ে কটা আছে বল। ছেলে 30-40টা। 30-40টা? আর মেয়ে মাত্র 10টা? হ্যাঁ। এত কম? আচ্ছা, কি 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 খেতে ভালোবাসিস বল। চিলি চিকেন, ফ্রাইড রাইস। মানে তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস না? যা, মিস হয়ে গেল। যা, তোর আজকে চিলি চিকেন ফ্রাইড রাইসই খাওয়াতাম তোকে আজকে। যাই হোক, তুই ড্রয়িংটা কর, তারপরে তোর সঙ্গে আবার গল্প হবে। যাই হোক, সত্যি ভালো লাগে যে একটা ওর ছবিটা দেখাচ্ছি আজকে আমাদের মামবুড়ি এখন মুম্বাইতে বসে আছে। মামবুড়িকে ও আঁকছে লাইভ পেন্টিং। যাই হোক, আমরা পারমিতার থেকে এবার শুনবো। পারমিতা, তোর এই প্রফেশনের যে থিম বেস, মানে কবে থেকে ভাবা, কিভাবে ভাবা, এই ভাবনাগুলো মানুষ তো ভাবলেই হয় না, ভাবনাটা অনেক ছোটবেলা আসে। তো সেই ব্যাপারটা একটু পুরোটা ডেসক্রাইব করে শুনবো। সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনেক কিছু করেছি ছোটবেলায়, কিন্তু আমার পরিস্থিতি আমাকে সাহায্য করেনি। তো জীবনে এমনভাবে সংগ্রাম করতে করতে আমি ছেলেকে আজকে এইভাবে এস্টাবলিশ করতে পারছি বা পেরেছি, ইন ফিউচারে আরো পারবো। তো সেই জায়গা থেকে নিজের মধ্যে সেই শক্তিটা আমি অর্জন করেছি, যেখান থেকে আমি আমার স্বপ্নকে সত্যি করতে পারবো। তো সেটা আমি কিছুদিন আগে থেকে, 2025-এর প্রথম থেকে ভেবেছি যে আমি আস্তে আস্তে এবার এগাবো। ঠিক আছে, তো তারপর থেকে আমি পুজোর পর থেকে, মানে নভেম্বর মাস থেকে বেসিক্যালি এই স্টেপটা নিয়েছি আর কি। এভাবে মানে 2025 নভেম্বর থেকে? হ্যাঁ, জাস্ট 3 to 4 মান্থস হয়েছে। রিয়েলি? হ্যাঁ। ভেরি গুড। আর একটা যেটা জিজ্ঞেস করছি যে
অডিওটা কি করে কমাবো? অডিও কমে গেছে না? ব্যাস। তুই এখান থেকে কমেন্টস করতে পারিস? তোর মানে চোখ এতটা কাজ করছে? করছে? বাহ, চোখ দুটো আমায় দিয়ে যাস, আমার চোখের বড় অভাব। মিঠু মিঠু গিরি লিখেছে, ওয়াও দ্যাটস গ্রেট। ইয়েস মিঠু, ইয়েস। সাথে সোনালী নাথ, যে তোর আগামী পরশু দিন, ওটা তো বেড়ে গেল। সোনালী নাথ লিখেছে গ্রেট, গুড ইভিনিং। আচ্ছা তুই তোর কথাটা স্টার্ট কর, আমি এটা অফ করে দাও, সাউন্ড অফ করে। ওটা তো বেড়ে গেল। সোনালী নাথ লিখেছে গ্রেট, গুড ইভিনিং। কথা এটা কন্টিনিউ। হ্যাঁ, মানে এই যে মানে তোর এখন প্রফেশনাল বয়স 4 মাস, 4 মাস। এবার এই 4 মাসের যে জার্নিটা, সেটা নিয়েই বল। প্রথমে বুঝতে পারছিলাম না কি করব, কিভাবে এগাবো। আমি সত্যি বুঝতে পারছিলাম না। তো আমার দু একজন বান্ধবী ছিল এই প্রফেশনে, তো তাদের সাথে কথা বলে, তাদের সাথে মানে কথা ডিসকাস করে তারপরে আমি আস্তে আস্তে এগিয়েছি। এবার মাঝখানে আমার মিতালিদির সাথে পরিচয় হয়েছিল। তো মিতালিদি আমাকে বলল যে এভাবে এগোনো যেতে পারে। তো মিতালিদির প্রোগ্রামটা ক্রিশ একাডেমি থ্রু থেকে যেটা হয়েছে, তো সেটাতে আমি পার্টিসিপেট করেছি। কিন্তু তখন একটু অসুবিধা ছিল, আমার ফ্যামিলিতে মা অসুস্থও ছিল, তো আমি করতে পারছিলাম না। তো মিতালিদি আমাকে অনেক সাপোর্ট করে। তো সেই মোমেন্টে আমি অনেক প্রবলেমের মধ্যেও আমি প্রোগ্রামটা করি। তো থ্যাংক ইউ সেটা মিতালিদিকে এবং ক্রিশ একাডেমিকে। তো সেখান থেকে আমি উইনার হই। তো আমার কাছে এটা সব থেকে বড় বা প্রথম অ্যাচিভমেন্ট বলতে পারি। এরপর আশা করি আস্তে আস্তে এগোতে পারবো। মানে যেখানে যেখানে তোর সাথে আমার আলাপ হয়, তাই তো? একটা স্পেশাল ব্যাপার বলি। সেই দিনকে সবার মধ্যিখানেই আমি যেরকম যে কোনো অনুষ্ঠানে আমি গিয়ে সবার মধ্যিখানে মিশে যাই। জানি না সেই মেশাটাকে সবাই কিরকম ভাবে নেয়, আমি জানি না, বাট আমার আবার একটু মিশতে ভালো লাগে সবার সাথে। আমি কোনোদিন এই ভাবটা আমার মধ্যে থাকে না যে আমি জেডি স্যার, আমি এখানে চিফ গেস্ট। এই ব্যাপারে আমার মধ্যে কোনোদিন আজ পর্যন্ত আসেনি। আমি সেখানে গিয়ে মনে হয় কাজ টাজ করছিলাম, কিছু একটা করছিলাম। বাট ও কিন্তু খুব আই ক্যাচি ছিল, ও কিন্তু খুব অ্যাট্রাকশন টানছিল। মানে এটা এমন একটা সাবজেক্ট, আমাদের প্রফেশনের এটা সব থেকে বড় সাবজেক্ট, যে আমরা 1000 জনের মধ্যে থাকলে আমাদেরকে না মানুষ খুঁজে নেবে, আমাদের দিকে মানুষ অ্যাট্রাক্ট হবে। এটা আমাদের প্রফেশনের একটা রুলস। দেন নর্মাল ওর সাথে আমি আলাপ করলাম, ওর সঙ্গে মানে ছবি টবিও তুললাম সবকিছুর পরে যখন তুই মানে রাউন্ডে ছিলিস, মিস ক্যাটাগরিতে ছিলিস, এবার মিসেস ক্যাটাগরিতে। এবার না, ও যখন মিসেস ক্যাটাগরিতে এসছে, তখন আমি একটা ভাবছি যে মিসেস ক্যাটাগরিতে কেন এলো। আমি এটা প্রথমে ভেবেছিলাম যে মিসেস ক্যাটাগরিতে কেন এলো। তারপরে যখন ইন্ট্রোডাকশন রাউন্ড হচ্ছে, তখন আমি চেয়ারে বসে ভিডিও করছি, যখন বলছে কি যেন বলেছিলি, বল ইন্ট্রোডাকশনটা। আমি সিঙ্গেল মাদার, 35 ইয়ার্স ওল্ড। আমি নার্সিং প্রফেশন থেকে বিলং করি লাস্ট 11 ইয়ার্স। আর এটা আমার স্বপ্ন। আমি এখন যে প্রফেশনটায় আবার হাঁটতে চলেছি, সেটা আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। এটা নিয়েই আমি বলেছিলাম বেসিক্যালি। তো সেটা কেউ বিলিভই করতে চায়নি যে আই এম 35 ইয়ার্স ওল্ড অ্যান্ড অলসো সিঙ্গেল মাদার। বাট এটা আমার স্ট্রেংথ, এটা আমার উইকনেস না। আমার আমাকে তো সেই সাপোর্টটা আমার ছেলের কাছ থেকে আমি পাচ্ছি বলেই আমি এটা করতে পারছি। তাই জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ যে আমি এরকম একটা সন্তান পেয়েছি। রিয়েলি ইটস গ্রেট। মানে এটা ওর স্পিচ ছিল, আর আমি ছবি তুলতেই ক্যামেরার ফাঁক দিয়ে ওকে দেখছি যে আমার 53 বছর বয়সের যে অভিজ্ঞতা, সেটা কি আমার কাজ করলো না। রিয়েলি মানে এটার জন্য মানে সত্যি ইউনিভার্সকে থ্যাঙ্কস, যে ও একটা মানে ওকে দেখলে ম্যাক্সিমাম কত 26 মানে 26 মানুষ বলবে। আচ্ছা, এরকম কমপ্লিমেন্ট কে কে দেয় একটু বলতো।
90% লোক এটাই বলে কেউ বিলিভ করে না, বাট ওটা থ্যাংক ইউ গডকে যে আমাকে এখন এরম রেখেছে। নার্সিং এর জায়গা যেখানে তোর অফিস, সেখানেও সেম ব্যাপার, তবে ওই প্রফেশনটা অন্য রকম জায়গা অবশ্যই, কারণ সেটা হতে পারে যে আমার স্বপ্ন ছিল না, ওটা আমাকে আমার পরিস্থিতির থ্রু থেকে আমাকে যেতে হয়েছে, কিন্তু ওই প্রফেশন আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। আজকে আমি প্রমোশন পেয়ে বর্ধমানে আছি। লাস্ট ইয়ার 2024 নভেম্বরে আমার প্রমোশন হয়েছে, কিন্তু আমি ওখান থেকেই ডেলি জার্নি করছি বর্ধমান থেকে। এই জার্নির ব্যাপারটা একটু শুনবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠা, রাত্রিবেলা বাড়ি ফেরা। সকালবেলা ঘুম থেকে উঠে 6টার দিকে ওঠা, তারপরে ছেলে স্কুল চলে যায়, ওর পরে হচ্ছে আমাকে বেরোতে হয় হচ্ছে 7:40-এর মধ্যে। সেই পুলকার আসে, পুলকারে, হ্যাঁ একদম পুলকারেও বেরিয়ে যায়, তারপরে 7:40-এ আমি বাড়ি থেকে বেরাই। তারপরে আমার ট্রেন থাকে 8:25-এ বালি স্টেশন থেকে, তারপর পান্ডুয়া নামতে হয়। পান্ডুয়া নামলাম, পান্ডুয়া নেমে ওখান থেকে আরো 40 মিনিটস, মানে টোটাল আমার ডেলি জার্নি হচ্ছে নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার, 100 নিয়ার অ্যাবাউট। তো 3-6 আওয়ার্স আমার জার্নি থাকে। কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি জীবনে এতটাই সংগ্রাম করতে শিখে গেছি যে এটা আমাকে কিছু ডাউন করতে পারে না। তো সেখান থেকে আমি দাঁড়িয়ে আছি এখনো, ভগবানের কৃপায়। দেখা যাক বলে কিছু না, সবকিছু দেখা যাচ্ছে, দেখ, সবকিছুর একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে এটাও একটা সাবজেক্ট যে মিতালিকে আজকে একটা স্পেশাল থ্যাঙ্কস আমি দেব। মিতালি আমার বোন হয়, তো মিতালিকে থ্যাঙ্কস এটাই জন্যই দেবো যে মিতালি আমাকে ওই ইভেন্টটাতে ইনভাইট করে, এবং সব থেকে বড় কথা সেটা একটা শনিবার ছিল। আমি কালীঘাটের পুজো দিয়ে, আমি মিতালির প্রোগ্রামের জন্য কালীঘাটে পুজো দিয়ে আমি লঞ্চে গিয়ে পৌঁছই। লঞ্চে ওঠা, সবার সাথে আলাপ হওয়া, আর এই গত 2-3 সপ্তাহের মধ্যে আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা আমাদের মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ভীষণ কাজের, যেটার জন্য ভগবানের আশীর্বাদে আমরা দুজন এখন সামনাসামনি বসে আছি। এবং আগামী মঙ্গলবার মানে 24 তারিখ, তাই তো, 24 তারিখ রিচা আর অভিষেক একটা মানিকতলা রাজবাড়িতে একটা ইভেন্ট করছে। সেই ইভেন্টে ও সেখানে স্পেশাল গেস্ট মডেল হিসাবে ওখানে পার্টিসিপেট করছে, এবং ওকে সাজাচ্ছে খড়গপুর থেকে আসা অলরেডি আমাদের গেস্ট হিসাবে লাইভে বসে হচ্ছে সোনালী চন্দ্রা পরশুদিন মঙ্গলবার ওকে সাজাচ্ছে। কি লুকসে সাজাচ্ছে এখন তোদের হয়েছে, কথা হয়েছে? সাবেকি লুকস। যাই হোক, আমরা আগামী পরশু ওকে একটা স্পেশাল রূপে দেখতে পাবো। সোনালী লিখেছে, হার থাকলে জিত থাকে। একদম, আমি তো জানতাম না মডেলের এই বিষয়টা। কিপ ইট আপ। আরে বললাম না, আমাদেরকে কিছু বলতে হয় না, আমরা যেমন আমাদের ভগবান যে জায়গায় যেমন ভাবে নিয়ে যাবে আমরা সেই জায়গাটাকেই মানিয়ে নেব, তাই তো? শুধু মানিয়ে নেব না, হাসি মুখে মানিয়ে নেব, কারণ আমরা সমাজকে ব্যালেন্স করি আমাদের সৌন্দর্য দিয়ে, আমাদের হাসি দিয়ে আমরা মানুষকে পজিটিভিটি দিই, তাই তো? আচ্ছা, তোর জীবনের ওই প্রফেশনটা তো একদম অফ প্রফেশন, মানে যে প্রফেশনটা তুই আছিস, মানে যেটার জন্য তোকে প্রতিদিন এতটা দূর জার্নি করতে হচ্ছে, সেই প্রফেশনের ব্যাপারে একটু দুষ্টু বৃষ্টি জিজ্ঞেস করছি। তুই মানে কি নার্স না কি, সেই ব্যাপারে, বা তোর সাথে যখন উল্টো দিকের মানুষরা দেখা করতে আসে, বা কি কাজটা করিস একটু বলতে শুনি। আমি তো পাস আউট হয়েছি কেপিসি মেডিকেল কলেজ থেকে 2012-তে, তারপরে অ্যাপোলোতে ছিলাম 5 ইয়ার্স, অ্যাপোলো ক্লিনিক্যালস আমাদের বাইপাসে। তো মানে যেটা ওই ইয়ার পাশে, ওই ইএম বাইপাস, মানে ওই মানি স্কয়ারের পাশে, একদম মানি স্কয়ারের পাশে। তারপরে ছিলাম হচ্ছে পিএলএস এ ছিলাম 1.5 বছর। আফটার দ্যাট আমার গভর্নমেন্ট, কোন পিএলএসটা, মানে যেটা বাইপাস হাইল্যান্ড পার্ক, হ্যাঁ, হাইল্যান্ড পার্কের পিএলএস এ 1.5 বছর ছিলাম আমি। আফটার দ্যাট 2018 থেকে আমার গভর্নমেন্ট সার্ভিস বরানগর স্টেট জেনারেল হসপিটালে ফার্স্ট পোস্টিং হয়। আফটার দ্যাট ওখান থেকে 6 বছর থাকার পর আমার
24 নভেম্বরে আমার প্রমোশন হলো বর্ধমানে অ্যাজ এ ব্লক পাবলিক হেলথ নার্স। ওখানে আমার কাজটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমার আন্ডারে অনেক এমপ্লয়ি রয়েছে যাদেরকে আমাকে ট্রেনিং দিতে হয় বা তারা আমাকে রিপোর্ট করে, সেই রিপোর্টটা আমাকে রিপ্রেজেন্ট করতে হয় স্টেটকে এবং আমাদের ডিস্ট্রিক্টকে, মানে আমার বর্ধমান ডিস্ট্রিক্টকে। তো এটাই আমার এখন বেসিক্যালি কাজ আমার। মানে এক কথায় ব্যাক অফিস জব। ইয়েস, হ্যাঁ, ব্যাক অফিস। তোকে ডিরেক্ট মানে ডিরেক্ট পেশেন্ট, নো 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 নো। ব্যাক অফিস। হ্যাঁ, যদি আমার এরিয়াতে কোনো রকম সিচুয়েশন এরকম ক্রিয়েট হয় যে পেশেন্টকে ওরা কন্ট্রোল করতে পারছে না, সেখানে আমার ভূমিকা থাকে, সেখানে আমাকে গিয়ে নিজেকে সেটা দেখতে হয়। আদারওয়াইজ আমার ফিল্ডে আমার মেয়েরা থাকে এবং তারা প্রচণ্ডই কোঅপারেটিভ, নাহলে আমি আমার এই প্রফেশনকেও কন্টিনিউ করতে পারতাম না। তো থ্যাংক ইউ তাদেরকেও, সবাইকে। আর স্পেশালি আমার একটা কথা বলার আছে যেটা আমি কখনোই বলতে পারি না, সেটা হচ্ছে আমার মাকে। মা ছোটবেলা থেকে এত করেছে আমার জন্য, এখনো করছে টিল নাও আমার ছেলের জন্য। তো মাকে কখনো আমরা সামনে থেকে বলে উঠতে পারি না যে মা তুমি আমার জন্য এত করেছো বা এটা করেছো, এভাবে করেছো। তো চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে মারা করে যায়। তো মা এখনো করছে, মায়ের শরীর খারাপ তার মধ্যেও মা করে, কারণ সারাদিন আমি বাড়ি থাকি না, প্রায় 12 ঘন্টা। তারপরে শুট করছি এখন, তো অবভিয়াসলি আরো বেশি থাকছি না। তো সেই যে টাইমটা আমার ছেলেকে বা সংসারকে দেখাটা, সেটা আমার মাই করে। তো মাকে শুধু ধন্যবাদ বলে আমি করতে চাই না। তো আমার জীবনে ধন্যবাদ দেওয়ার জায়গা দুটোই, একটা আমার দাদু যিনি মারা গেছেন, যার জন্য আমি নার্সিং প্রফেশনে আসতে পেরেছি, যার জন্য নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তো সেই জন্য আমি দাদুকে সবসময় স্মরণ করি। আর তারপরে হচ্ছে আমার মা। তো মাকে আমি হয়তো কিছু সেভাবে দিতে পারিনি, কি দিতে পেরেছি সেটা মাই বলতে পারবে, কিন্তু মাকে আমি অনেক অনেক অনেকভাবে সম্মান জানাতে চাই এবং থ্যাংক ইউ গডকে যে আমি এরকম একটা মা পেয়েছি। দেখ, আমি নিজে 53 বছর বয়সে এসে 28 বছরের একটা ছেলে, 23 বছরের একটা মেয়ের বাবা, সাথে সারা পশ্চিমবঙ্গ ছেলে মেয়ের আমাকে বাবা বলে ডাকে। ওয়ার্ডটা না, এই ওয়ার্ডটা কোনো কিছু এক্সপেক্ট করে না। এদের কাজই হচ্ছে শুধু করে যাওয়া, আমাদের এক্সপেকটেশন কিচ্ছু থাকে না। বাট তারপরেও ছেলে মেয়ের মুখ থেকে যদি এরকম সুন্দর সুন্দর কথা বেরোয়, বস হেভি লাগে, হেভি লাগে। কারণ বাচ্চাদের মুখ থেকে যখন বাবা মার সম্বন্ধে কোনো ওয়ার্ড বেরোয় না, সেই ওয়ার্ডটা সত্যি বাবা মারা যখন শোনে চোখে জল এনে দেয়। জয়স্মিতা ওই টেবিলে বসে একটা লাইভ করেছিল আমার সাথে, জানি না ওটা আমি তোকে দিয়েছিলাম কিনা। কখনো দেখিস তাহলে মনে হবে যে একটা মেয়ে তার বাবাকে প্রশংসা করছে, বলছে আমার বাবার লাইভ যখন আমি কোথাও যাই, সেখানে যখন আমার বাবাকে সবাই চেনে, আমাকে যখন সবাই বলে, সেই লাইভে আজ আমি বসেছি। আমার কাছে সব থেকে কঠিন সময় এটা, বাট আই এম ফিলিং প্রাউড। যখন আমার মেয়ে উইনার হয় এফএসএ, ইন্ডিয়া বেস্ট প্রোগ্রাম, ওটা এফএসএ যখন উইনার হয় আমার মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কাকে সব থেকে বেশি মানে ইন্সপায়ার হও বা কাকে তুমি, না সরি, আগামী 10 বছর পর তুমি একজন সেলিব্রিটি, আগামী 10 বছর পর তুমি কোথা দিয়ে হাঁটবে, মাটি দিয়ে হাঁটবে না ওপর দিয়ে হাঁটবে, কতটা ফিল করবে? তখন একটা কথা আমার মেয়ে বলেছিল, ওই যে ভিড়ের মধ্যে সব থেকে বেশি চিৎকার করছে, ওই অন্ধকারের মধ্যে থেকে, আমি জানি ওটা আমার বাবা, আমি জানি ওটা আমার বাবা। রিয়েলি, মানে নিজের মেয়ে মানে অনেক বড় একটা ব্যাপার হয়, যেটা ওর মায়ের ক্ষেত্রে ও যেটা বলছে যে আমার মাকে আমি থ্যাঙ্কস দিচ্ছি। রিয়েলি এরকম থ্যাঙ্কস পাওয়ার জন্য বাবা মারা কিন্তু অপেক্ষা করেই থাকে। দিনের শেষে বলবে, মা ভালো আছো? কি গো, তাই তো, যা 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 তুই কাজটা সেরে আয়, আমি আছি তো। ঝগড়া তো থাকবেই বস, ঝগড়া মানুষ ভালোবাসার মানুষের সাথেই করে, রাস্তার লোকের সঙ্গে থোড়ি না আমরা ঝগড়া করি, নিজের মায়ের সাথেই তো ঝগড়া করি, তাই তো। একদম নিজের মানুষ ছাড়া মানুষ ঝগড়া করতে পারে না।
তবে বাসে ট্রামে আমরা ঝগড়া করি। সোনালি লিখেছে মনের সৌন্দর্য সব থেকে বড় সৌন্দর্য। একদম ঠিক কথা। ঠিক আছে। কল্যাণ গুপ্ত লিখেছে ভাষা দিবসের শুভেচ্ছা সকলকে। থ্যাংক ইউ। আজকে আমরা চেষ্টা করি এরপর থেকে আমরা শুধু বাংলায় কথা বলি, কিন্তু ইংলিশটা এমন ভাবে ঢুকে গেছে না আমাদের। দু একটা ঢুকেই যাবে, এমন ভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে ব্যাপারটা, হ্যাঁ হয়েই যাবে ওটা। আচ্ছা, এই যখন এই যে তুই মডেলিং প্রফেশনে আসার পর তোর যারা স্টাফ বন্ধু বান্ধব বা তোর যারা মেয়েরা, তারা তোকে এখন কি নজরে দেখে? আমি ধরছি এখনো সবটা জানি না, তবে যে কজন কিছু বলেছে আপাতত ভালোই বলেছে, বাকিটা এখনো জানি না, কারণ সবার সাথে এগুলো নিয়ে কথাই হয় না, কারণ ওরা আমাকে একটু ভয়ই পায় ম্যাম। ম্যাম বলে, তো অবভিয়াসলি ভয় একটু পায়, আমাকে কেউ ডিসক্লোজ করে না। তো যেটুকুনি শুনেছি ভালোই বলেছে আপাতত, যে ম্যাম আপনি আপনার স্বপ্ন পূরণ করছেন, এগিয়ে যান। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে একটা ফিল দেয় না, ভাই উনি একজন মডেল, এইরকম ব্যাপারটা বলছি। এরকম এত সেলিব্রিটি আমি এখনো হইনি যে এত বড় ফিল দেবে, তবে আশা করছি ভবিষ্যতে হবে। আশা করছি ভবিষ্যতে দেবে না। আগামী সোমবার অফিস যাবি তো? আজকে তোর লাইভ যখন সবাই দেখে নেবে, দেখবি সোমবার থেকে তোর ঘ্যামই আলাদা হবে, যদিও তুই ঘ্যাম খাস না খুব একটা। না, আমি ঘ্যাম একদম পছন্দ করি না, আমি ভীষণ ডাউন টু আর্থ পারসন, তো আমার কাছে এটা কোনো ম্যাটার করে না, আমি সবার সাথে সেম ভাবে থাকতে চাই। আচ্ছা, তুই ডাউন টু আর্থ মনে করলি, বললি আমিও খুব ডাউন টু আর্থ, কিন্তু রাত্রিবেলা যখন অনেকটা বেশি পায়েস ঠায়েস খেয়ে ফেলি বা অনেক ফুলকপি বাঁধাকপি খেয়ে ফেলি, তখন কিন্তু আমি ডাউন থেকে কিন্তু একটু আকাশের দিকে উঠেও যাই মাঝে মাঝে। এর কোনো ওষুধ আছে? না, এটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের সংযম করতে হবে নিজের মনকে, ওটাই আছে ওষুধ। মানে খাবার কমিয়ে দেবো না, রাত্রিবেলা খাবো না, কি বলছিস? না না, খাবে, কন্ট্রোল করে খেতে হবে, লিমিটেড, তাহলে অনেকটা বেটার লাগবে। আমি আমি খাই তো অর্ধেক, এইটুকুনি খাই। সোনালি লিখেছে ছোট্ট ছোট্ট নকুলদানা খেতে বড় মিষ্টি, সন্তান মা বাবার সম্পর্ক ভগবানের সৃষ্টি। আরে এগুলো তো সে আমরা বাচ্চাবেলায় সেই ছোটবেলার চিঠিতে চিঠিতে লিখতাম। ছোটবেলার ছড়া মনে পড়ে গেল। থ্যাংক এ সোনালি, মনে করানোর জন্য। এটা বেশ মজা পেয়েছি সোনালি। যাই হোক, এবার এমন কোনো অজানা কথা বলতে চাস যেটা তুই কখনো বলতে পারিসনি? এমন কিছু যেটা বললে তোর মন হালকা হবে? আগের দিনের লাইভে দেখলি তো যে গেস্ট এখানে বসেছিল, অ্যাঙ্কার, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, সে তার মন খুলে এখানে সবকিছু বলল। এটা হচ্ছে এমন একটা পাবলিক প্ল্যাটফর্ম যেখানে সব থেকে বেশি মনকে হালকা করা যায়, যেখানে শুধু আজ তোর শো, আজকে পারমিতা আইচের শো। বল। সেরকম কিছু বলতে চাই না, তবে এইটুকুনি, যেহেতু এটা একটা আমার লাইভ প্রোগ্রাম চলছে, তো কিছু কিছু কথা থাকে যেটা আমাদের ভেতরেই থাকে, যেটা আমরা কারোর সামনে আনতে চাই না বা বলতে চাই না। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা গোপন জায়গা আছে যেটা আমরা ধরে রাখতে পছন্দ করি, যেটা শুধু আমরাই জানবো, যেটা কেউ জানবে না। তবুও আমি ওখান থেকে একটা কথা অবশ্যই যে বলতে চাই, সেটা হচ্ছে আমি 2014 ডিসেম্বরে আমার বিয়ে হয়। তো সেটাও বলতে পারো যে আমার অনিচ্ছাতেই হয়েছিল। তো সেই জায়গার যে ডিপ্রেশনটা বা সেই যে আমার জীবনের কালো যুগ যেটা বলা যেতে পারে, সেই যুগটা আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না। সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। সেটা যে যেটা সহ্য করে বা যে যেটা দিয়ে যায়, সেই মানুষটাই সেটা শুধু বুঝতে পারে। তো সেই জায়গাটা যে আমি ওই ডিপ্রেশনটা, ওই খারাপ সময়টা আমি কাটিয়ে উঠে আজকে এইভাবে দাঁড়িয়ে আছি, সেটার জন্য আমি ভগবানকে অবশ্যই ধন্যবাদ দেবো, আর আমার মাকে। তো ওই জায়গাটা আমি কখনো কাটাতে পারবো ভাবিনি, কারণ আমি অনেকদিনই ডিপ্রেশনে ছিলাম সেই সময়। তো 2014 থেকে প্রায় 2016 অবধি আমার খুবই খারাপ সময় গেছিলো। 2015-তে আমার একই বছরে আমার বাড়িতে 3 জন মারা যায়,
আমার দাদু সেপ্টেম্বরে মারা যায় এবং ওই সেপ্টেম্বরে আমার ঠাকুমা মারা যায় এবং আমার দাদু মানে হচ্ছে দাদু ঠাকুরদা ঠাকুরদা মানে ঠাকুরদা ঠাকুরদা হ্যাঁ ঠাকুরদা ঠাকুমা একই মাসে মারা যায় একই মাসে উইদিন 1 মান্থ গ্যাপে। মানে 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 পুণ্যার্থী মানে পুণ্য করেছেন। আর আমার বাবা মারা যায় নভেম্বরে। তো ওই সেম ইয়ারে আমাদের মানে বাড়িতে 3 জন মারা যায়, তো তখন আমরা সেখানে পুরোই একা হয়ে গেছিলাম, আমি মা বোন, আর আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তো ওই জায়গাটা থেকে সার্ভাইভ করে আজকে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গাটা আমি কখনো ভাবিনি কাটিয়ে উঠতে পারবো। তখন সোসাইটির প্রচুর নেগেটিভিটি পেয়েছি, কেউ এসে পাশে দাঁড়ায়নি, এরকম অনেক নেগেটিভিটি পেয়েছি। যেই নেগেটিভিটি থেকে আমি ভেবেছিলাম যে সবাই তখন সোসাইটির এরকমই করে যে ও সিঙ্গেল মাদার, ও ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, যে একটা নেগলেক্ট যে ব্যাপারটা তোমাকে শুধু ডাউন করে দেবে, সেই ডাউন ফেজ থেকে উঠে দাঁড়িয়ে যে নিজেকে আবার প্রমাণ করাটা, সেটা অনেক বড় চ্যালেঞ্জ। সেটা কাটিয়ে উঠতে পেরেছি। সেটাই আমার বলার সবাইকে, যে প্রত্যেকটা মেয়েই পারবে, প্রত্যেকটা মেয়েরই কোথাও না কোথাও যদি নেগেটিভিটি থাকে, সেই জায়গাটা থেকেই আমাদেরকে পজিটিভিটি খুঁজে বার করে আবার নিজেকে দাঁড় করাতে হবে। তো সেটাই সবাইকে বলবো, সবাইকে এটাই স্ট্রেংথ দেবো যে তোমরা প্রত্যেকেই পারবে, আমরা সব পারি, আমাদের মধ্যে সেই ক্ষমতা ভগবান দিয়েছে। সেই জায়গা থেকে আমি আজকে দাঁড়িয়ে আছি। তো এটাই আমার বলার ছিল, আর কিছু না। এটা একটা মেন্টাল চ্যালেঞ্জ। ভগবান আমাদের প্রত্যেকটা মানুষকেই না একটা পরীক্ষা নেয়, তবে ভগবান পরীক্ষা তাদেরকেই নেয় যারা ওই পরীক্ষায় পাশ করতে পারবে। প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই কম বেশি যাই। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন ঘটনা আসে যে ঘটনাগুলোর পরে মনে হয় যে আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় পারবো না, এখানেই সব জার্নি শেষ, এখানেই সব শেষ। বাট সেইখান থেকে না ভগবান একটা নতুন পথ তৈরি করে দেয়। এই তো আমি ওই দিকেই আমার চোখ চলে যাচ্ছে, যে কারণে আমি যাক আমার জীবনের সব থেকে প্রিয় যে তার ছবি আঁকছেও, যাই হোক, সাথে মেয়ের কথা বললে একটু আগের দিনের মতো কেঁদে ফেলবো আবার। এখন ছেলে মেয়ে দুজনেই তো এক জায়গায় রয়েছে। যাই হোক, ভগবান সব মানুষকেই ভালো কিছু দেন, বাট খারাপ সময় প্রত্যেকটা মানুষকেই আমাদের পেরোতে হয়। এটা একটা হার্ডেল, লাইফের একটা হার্ডেল। তারপরে স্টেপ বাই স্টেপ ওর লাইফে কি কি ভালো কিছু হয়েছে, ও তোর খারাপটা বললো, তারপরের যে পার্টগুলো, খারাপের থেকে ভালোর যে পার্টটা, এবার সেটা শুনবো। 2016 জানুয়ারির 15 তারিখে আমার জীবনে আমার ছেলে আসে। ওটা আমার সব থেকে ভালো পার্ট। কত তারিখ যেন? 15 জানুয়ারি 2016। 1 + 5 6 উই আর অলসো 6। তো ওটা আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ফার্স্ট অ্যাচিভমেন্ট। সেকেন্ডলি আমি আবার নতুন করে আমার জায়গাটা তৈরি করতে পেরেছি, সেটা আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট। এবং আমার থার্ড অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আমার স্বপ্নের পথে এখন হাঁটতে পারছি। ভগবান সেই সুযোগটা আমাকে করে দিয়েছে, সেভাবে আমি এগোতে পারছি। এটাও সবাই পারে না, তো এটা আমি পারবো এটাও কখনো ভাবিনি। তো এটা আমার থার্ড অ্যাচিভমেন্ট। অবশ্যই সব খারাপ হয় না, সবকিছুর পেছনে কিছু না কিছু ভালো থাকে, তো সেটা এবার আমি দেখতে পাচ্ছি একটু একটু। তো তার জন্য থ্যাংক ইউ গডকে। এই যে এতটা দূর তোর জার্নি, আসা যাওয়া সবকিছুর পরে মানে কখনো মনে হয় না, কখনো মনে হয় না দূর সবকিছু ছেড়ে দিই, মনে হয়? প্রমোশন হওয়ার প্রথম 2 মাস আমি শুধু কেঁদেছি। আমি প্রমোশন নেব না, আমি যাব না। সেই আমার মাই আমাকে স্ট্রেংথ দিয়েছে, দেখ কষ্ট কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, আবার পাল্টে যাবে, হতেই পারে, অনেক কিছু আমাদের চ্যালেঞ্জেস আসে, তুই কর। সত্যি বলছি, মায়ের স্ট্রেংথে আমি আবার করতে পেরেছি, এগিয়েছি। তো তখন একদমই ইচ্ছে করতো না, আর এখন এতটাই ভালো লেগে গেছে, এখন এতটাই মানে মনে হয় যেন 6 ঘন্টা আমার কাছে কিছুই না। আগে 6 ঘন্টাই মনে হতো যে 6 বছর কেটে যাচ্ছে, আমার সময় কাটছে না, এরকম একটা ব্যাপার। তো এখন জার্নিটাকে এনজয় করি, কিন্তু একটু কষ্ট হয়, কারণ ছেলেকে একটু কম সময় দিতে পারি এখন, কারণ যেহেতু আমাকে আমার স্বপ্নের পথেও হাঁটতে হচ্ছে, দুটো ব্যালেন্স করতে একটু কষ্ট হয়, তবে হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। যারা রত্নগর্ভ হয় না,
তাদের বাচ্চাদেরকে সময় দিতেই হয় না। ইয়েস, ইউ আর রত্নগর্ভা। বিকজ মানে ও যখন আমাকে ওর বাচ্চার ছবি দেখিয়েছে, যখন ওর কাজগুলো দেখিয়েছে, কোনো একটা জায়গায়, খারাপভাবে নিস না, একদম না, একদম। কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে বাবা মারা না বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু মিথ্যে টিথ্যে কথাটা বলে। আমিও বলি, বি ফ্র্যাঙ্ক বলছি, যারা যারা বাবা মা তারা না বাচ্চাদের কথা বলতে খুব ভালোবাসে। তো আমার মামা যখন, আমার মামা, আমার বড় মামা তার বাচ্চাদের নিয়ে এত কিছু বলতো না, আমি বিরক্ত হয়ে যেতাম। কিন্তু যেদিনকে ও ছবিগুলো দেখালো, ভাবলাম, একটা ছবি হতে পারে, দুটো ছবি হতে পারে, এতগুলো ছবি কি করে হতে পারে। তারপরে একদিন আমাকে অরিজিৎ সিং এর ছবি পাঠালো, নর্মাল পেন্সিলের ছিল সেদিনকে, তাই তো, পেন্সিলের ছবি ছিল। আজকে আমার খুব ইচ্ছে ছিল যে ওর যে কাজগুলো সেগুলো ব্যাক স্ক্রিনে দেখানো হবে, বাট আজকে তো আমার, আপনারা জানেনই, আমার আজকে 3টে বড় বড় জায়গা থেকে ফিরে এসে আমি লাইভে বসেছি। বাট সত্যি বলছি, আমি লাইভটা করা তোর থেকে আজকে আমার বেশি ইন্টারেস্ট ছিল। বিকজ আজকে আমি 120 কিলোমিটার স্কুটি চালিয়েছি, উপোস করা মানুষ। সকালবেলা কালীঘাট গেছি, কালীঘাট থেকে পুজো দিয়ে বাড়িতে এসেছি, রেডি হয়েছি, এখান থেকে মধ্যমগ্রাম বাদু রোড গেছি, সেখানে গিয়ে আধ ঘন্টা অনেকদের পিকনিক করেছি, সেখান থেকে আবার গেছি ময়দান, সেখানে 1 ঘন্টা কাটিয়ে এসে লাইভে বসেছি। বাট শরীরের ভেতরে, মনের ভেতরে আমার একদম ফুর্তি রয়েছে। কেন? ভালো কিছু করছি তো, ভালো কিছু করছি। এই রকম একটা বাচ্চার সামনে আমার মতন একটা বিগ জিরো বসে আছি, এরকম একটা গুণী মানুষের পাশে বসে আছি, ভাই, ফিলিং গুড। আমি গুণী নই। অবশ্যই গুণী। এই দেখ, গুণীর ব্যাপারটা হচ্ছে, তুই তোর প্রফেশনের বয়স 3-4 মাস, বাট আমি তোকে একটা ওয়ার্ড লিখে দিয়েছি তোর নামের নিচে। কি বলতো? সেলিব্রিটি মডেল। বাট এখনো অব্দি ওই জায়গাটা আমি পৌঁছাইনি। তুই পৌঁছসনি, আমি তোকে বলছি, ভগবান যদি আমাকে এইটুকুনি পুণ্যি করে আমি যদি এইটুকুনি পুণ্যি কামিয়ে থাকি, এইটুকুনি, তাহলে এই ওয়ার্ড তোর লাইফে মারাত্মকভাবে ফিরে আসবে। দেখে নিস, দেখে নিস। কারণ তোর মধ্যে যে পোলাইটনেসটা, তোর মধ্যে এই পোলাইটনেসটাই তোকে অনেকটা দূর নিয়ে যাবে। তারপর যেটুকু সময় আমি ওকে দেখছি, সেটুকু সময় আমাদের মধ্যে, অনেক মানুষের মধ্যে একটা বাচালতা থাকে, যেটা আমি এখনো ওর থেকে পাইনি। এবং যখন আমরা মিতালির শোতে যখন লঞ্চে ছিলাম না, তখনও যেহেতু ও খুব মানে খুব সাংঘাতিকভাবে ও মানে চোখ টেনে নিচ্ছিল, সেখানেও ও কিন্তু, সবাই ওর সাথে গিয়ে গিয়ে কথা বলছিল, ও কিন্তু খুব রিজার্ভ দাঁড়িয়েছিল। এগুলোই একটা ফিউচার সেলিব্রিটির মধ্যে থাকা উচিত, যেটা আমি জয়াস্মিতার মধ্যে আজ থেকে 3 বছর আগে দেখেছিলাম। আমি তোর এত কম সময় তুই আছিস সেটা আমি কিন্তু এখনকার আগেও জানতাম না। আমি অ্যাটলিস্ট ভেবেছি তুই বছর 2 আছিস প্রফেশনে, বছর 2 আছিস। বাট আমি চাইবো আমাদের ইন্ডাস্ট্রিতে আজ থেকে ও ছেয়ে যাক, কিন্তু ছেয়ে গেলে কি করে হবে? ও তো, ওর জাস্ট টাইম শিডিউল, ও তো মনে হয় রবিবার ছাড়া কাজ করতে পারবে না, রবিবার ছাড়া কাজ করতে পারবে না। আর যেদিনকেও কাজ করবে ওকে তো সন্ধেবেলা করতে হবে। বাট আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা কাজের জন্য, যারা মডেলিংকে প্রফেশন হিসেবে ভাবে, তারা এই সন্ধেবেলায় ফাটিয়ে কাজ করে দেবে, তাই তো? ইভেন মনে হয় রিসেন্ট তোর একটা গত 2-3 দিনের মধ্যে একটা শুট ছিল না সন্ধেবেলার দিকটা, সন্ধ্যাবেলায় করি আমি। সন্ধেবেলাটাই করিস। তার মানে হচ্ছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ফটোগ্রাফাররাও আমাদের যারা অন্য প্রফেশনে আছে তাদেরকে কিন্তু অলওয়েজ সেই রেসপেক্টটাও দেয় যে ম্যাম আপনি এই কাজটা করে তারপরে আমার স্পটে পৌঁছন। দেবার্পণ সেনগুপ্ত লিখেছে, কেমন আছো দিদি? স্যার কেমন আছেন? দেবার্পণ কে বুঝতে পেরেছিস? দেখা হবে বসন্ত উৎসবে। দেবার্পণ সেনগুপ্ত তোকে জিজ্ঞেস করেছে কেমন আছেন, তুই বল। ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? দেবার্পণ, তোকে খুব শিগগিরই ডাকবো, এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোকে ডাকবো আমার বসন্ত উৎসবে।
তুই তো আমাদের সেনগুপ্ত পরিবারের একজন, তোকে তো ডাকতেই হবে। তারপরে বসন্ত উৎসবে দেখা হবে একদম। বসন্ত উৎসবের প্রথম দিনটাও থাকছে না, 28 তারিখে মনে হয় তুই থাকছিস না। 28 তারিখে কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করবো? আচ্ছা, জিজ্ঞেস করছি। 1 তারিখে ও আর ও ছানা দুজন সেদিনকে আমাদের সাথে থাকবে। তুই আমার দিকে দেখছিস কি? সেদিনকে তোকে ধুতি পাঞ্জাবি পরাবো, ধুতি পাঞ্জাবি পরিয়ে তোর হাতে একটা বাঁশি দিয়ে দেবো, তোকে কৃষ্ণ সাজাবো, আর দেখবি ছোট্ট ছোট্ট রাধা তোর তোর পাশ দিয়ে ঘুরছে, ঠিক আছে? তুই খালি বাঁশি বাজাবি আর তারা তোর পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? আরে শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো, ইউটিউবে চালিয়ে দিবি পাশে বাঁশিটা, বাঁশিটা ধরে থাকবি খালি। দেখবি সেদিনকে তোর মাকে নিয়ে সবাই ফটোগ্রাফাররা কেমন করবে দেখবি। মুয়া সোনালী নাথ লিখেছে, টুইসডে নিয়ে খুব টেনশনে রইলাম, একটু এদিক ওদিক হলেই ইঞ্জেকশন। মডেল যে নার্স, এখন তো শুনলাম ও নার্স না, ও নার্সদের তাতে কি আমি ব্যাক অফিসার। তুই ইঞ্জেকশন দিতে পারিস? সত্যি পারিস? আগে তো নার্সিং এর কাজ করেছি, যখন প্রমোশন হয়নি তখন তো স্টাফ নার্সই ছিলাম 6 বছর। তুই ইঞ্জেকশন দিতে পারিস? পারি। আমার জীবনে একবার একটা শখ হয়েছিল, আমি একটা ইঞ্জেকশন দেব, আচ্ছা। ইঞ্জেকশন দেব। নিয়েও ছিলাম যে আমি আমার একটা শত্রু ছিল, যখন আমি ছোট অনেক ক্লাস 5-6-এ পড়ি, আমার একটা শত্রু ছিল। তো আমরা কি করতাম বাচ্চাবেলায়, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জ, আমাদের যখন ইঞ্জেকশনটা দিয়ে যেত সিরিঞ্জটা না মানে চুরি করে নিতাম, ওটার মধ্যে জল ঢুকিয়ে এরকম করে লুকিয়ে লুকিয়ে মানুষের গায়ে ছেটাতাম। তো আমার একটা শত্রু ছিল, ভেবেছিলাম একদিন শত্রুটার পেছনে ইঞ্জেকশন ফুটিয়ে দেবো। হ্যাঁ, ভেবেছিলাম, খুব বাঁদর ছিলাম তো। কিন্তু যখন ভাবলাম যে আমি যখন ওর পেছনে ইঞ্জেকশনটা ফোটাতে যাব, তখন আমার যে ব্যথাটা হবে, সেই ব্যথাটা আমি কি করে মেনটেন করব। সেই জন্য ডাক্তারও হওয়া হয়নি। আমি ডাক্তার হওয়া চিন্তাও করিনি যদিও। আমার বাবা মামি কোনোদিন বলেও নি তুই ডাক্তার হ, জানতো এই কিছু হবে না। সে আগের দিনেই বলছিলাম একজনকে, আমার বাবার থেকে আমি কোনো অ্যাপ্রিসিয়েটই পাইনি আমি কোনোদিন, রিয়েলি। আর বাবা আমাকে অ্যাপ্রিসিয়েটও করেনি। কোনো একদিন একটা বড় শোতে আমার বাবা গেস্ট ছিল, আমি সেখানে স্টেজে স্পিচ দিচ্ছিলাম, আর বাবা সবাইকে বলছি, এটা আমার ছেলে। ওইটাই আমার সারা জীবনের একটাই অ্যাচিভমেন্ট, একটাই অ্যাচিভমেন্ট। বাট আজকে ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে দুটো মানুষ হলেও ভালোবাসে, আর সেই ভালোবাসার টানেই কোথায় মধ্যমগ্রাম, কোথায় কল্যাণী, কোথায় নৈহাটি, বল। সেটাও তো একটা স্ট্রেংথের ব্যাপার, সেই স্ট্রেংথ না থাকলে তো এরকম ঘোরা যাবে না। আছে মনের মধ্যে সেই স্ট্রেংথটা, তাই করতে পারে। বসন্ত উৎসব নিয়ে কি ভেবেছিস বল? সত্যি কিছু ভাবিনি, কারণ আমি রিসেন্টলি নর্থ বেঙ্গল যাচ্ছি, ওটাই আমার মাথায় ঘুরছে। যাচ্ছিস সেটা বলতে, একটু কি কি প্ল্যান তোদের? সেরকম কিছু না, এত কিছু ওপেন আপ করা যাবে সব। কিন্তু সুন্দরী মানুষ, তারপরে কিন্তু দেখবি নর্থ বেঙ্গলও দেখবি পৌঁছে গেল। আর সব আপডেট পেয়ে যাবে সবাই, আমি তো ডেইলি আপডেট দেবো। তো 1 তারিখ অব্দি আমি, মানে 28 তারিখ অব্দি আমি বিজিই থাকবো, তাই সত্যি কিছু ভাবিনি, পরে ভাববো ডেফিনেটলি, এখনো ভাবিনি কিছু। ভাবতে হবে, বিকজ আসলে যদিও ট্যুরটা খুব শর্ট ট্যুর, বাট বসন্ত উৎসবের বেসিক গল্প হচ্ছে, বসন্ত উৎসবের মাঠ অনেক বাধা পেরিয়ে হয়তো বসন্ত উৎসব করতে পারি আমি প্রতি বছর। আমাদের ইন্ডাস্ট্রির একটা খারাপ লোক প্রতি বছরই এই বাধাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ভগবান আমাদের হয়তো উতরেও দেয়, কোনোভাবে হয়তো আমাদের বাধাটা উতরেও দেয়। তো সেই বাধার যে উতরানোর যে ব্যাপারটা, সেই উতরানোটাই হয়তো আমাদের কাছে একটা অনেক বড় একটা ব্যাপার। বাট বসন্ত উৎসবের মাঠ কিন্তু সবাইকে ভালো কিছু দেয়। এখানে শত্রু নেই, এখানে মিত্র নেই, এখানে শুধু মানুষ এনজয় করতে আসে। সুতরাং সেখানে কিন্তু তোদের সবাইকে সেজে গুছে প্রচুর আনন্দ করতে হবে। শুধু আনন্দ না, দেখবি সারা বছরের জন্য কিছু না কিছু পাবি তোরা। মানে এত ফটোগ্রাফারের সঙ্গে তোর যোগাযোগ হবে যে তুই ভাবতে পারবি তুই কার সাথে কাজ করবি। হ্যাঁ, এটাই হয়, এটাই প্রতি বছর তাই হয়। সারা বছরের জন্য মার্কেটটা এত বড় হয়ে যায়। যেমন আজকে একটা ফটোগ্রাফার বলছে, দাদা আমি না এখনো গত বছর বসন্ত উৎসবের কালেকশন শেষ করতে পারিনি। মানে এত মেয়ের সঙ্গে তো আলাপ হয়েছে, এখনো শেষ করতে পারেনি।
এবার আমাদের মডেলদের ক্ষেত্রেও সেটা হয়, প্রচুর মানুষের সাথে কন্ট্যাক্ট তৈরি হয়। যাই হোক, এবার বল এখনো অবধি তোর লাইফের সব থেকে গুড মোমেন্টস তোর নিজের লাইফে এবং তোর মডেলিং প্রফেশনে দুটোতেই। নিজের লাইফে আমি আগেই বললাম যে আমার ছেলের জন্ম হওয়াটা 2016 জানুয়ারি 15 তারিখ, সেটা আমার জীবনের সব থেকে বড় দিন। সেই দিনটার থেকে বড় দিন আমার কাছে আর কিছুই হবে না। আর সেকেন্ডলি, আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে তো বেশি দিন হয়নি, 5 to 6 মান্থস বললামই আমি। তো তার মধ্যে আমি অনেক জায়গায় অনেক মানুষের সাথে মিশেছি এবং সবার কাছ থেকে আমি খুব পজিটিভ রেসপন্সই পেয়েছি। সবাই খুব হেল্পফুল, প্রত্যেককেই আমি বলছি, যতজনের সাথে আমি মোটামুটি কাজ করেছি এখনো অবধি সবাই খুব হেল্পফুল, কারোর কাছ থেকে আমি কোনো নেগেটিভিটি পাইনি। আর লাস্টলি যেটা নেগেটিভিটি না পাওয়ার একটা ব্যাপার আছে, তুই একদমই তো নেগেটিভ নস, তুই নেগেটিভটা নিতেও পারিস না, তোর কাছে নেইও। সুতরাং নেগেটিভটা, যেহেতু যারা লাল দেখলে ভয় পায় তারা লালের দিকে থরি না যাবে, তোর নেগেটিভটা সেই জন্যই তোর লাইফে এখনো নেগেটিভ হয়নি, আর নেগেটিভটা কিছু হবেও না তোর সাথে ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, তো তারপরে মিতালিদির শোটাতে আমি যখন নিজেকে রিপ্রেজেন্ট করেছি, তারপর থেকে সেই মোমেন্টটাই, সেই উইনিং মোমেন্টটা আমার জীবনে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। তো সেটা আপাতত সেটাই আমার এখন এই ইন্ডাস্ট্রিতে অ্যাচিভমেন্ট। দিস ইজ টু অ্যাচিভমেন্ট। মাচ অ্যাচিভমেন্ট। মা গঙ্গার বুকে উইনার ঘোষণা, সাথে এরকম একটা হাসি, আর মনে মনে সেই মিস ইন্ডিয়ার ফিল। বাট ইয়েস, আরো বড় বড় শো করবি, আরো বড় বড় জায়গায় যাবি, প্রচুর কাজ করবি। সেটা আমার ইচ্ছা আছে যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি আমি করতে চাই, কিন্তু তার জন্য সেই সময়টাও লাগবে এবং আরও আমাকে নিজেকে গ্রুম করতে হবে। আমি তো সবে নতুন ফ্রেশার্সই বলতে গেলে, তো সেই জায়গাটা থেকে নিজে আমি শিখবো সবার কাছ থেকে। সবাই আমাকে আশা করছি আরও হেল্প করবে। আগে থেকেই সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি আমি। যদি তোর এটা তোর গ্রাফ স্টাডি হয়, তোর এই প্রফেশনের গ্রাফ যদি এটা হয় যে তুই 3 মাসে তোর যদি গ্রাফ এটা হয়, তুই যদি লেগে থাকতে পারিস, বাট একটা সময় তোর কাছে এটা একটা চ্যালেঞ্জ চলে আসবে, সেটা হলো তোকে অফিস করে কাজ করে তোর এই প্রফেশনটাকে সামলানো মুশকিল হয়ে যাবে। কারণ দেখ, আজকের পর থেকে তোর লাইফে একটা টার্ন আসবে, অদ্ভুত একটা টার্ন আসবে, যে টার্নটায় তোর কাছে অনেক বেশি কাজ আসতে শুরু করবে। এবং সামনেই তোর আর একটা টার্ন আসছে, সেটা বসন্ত উৎসব। বসন্ত উৎসবে তোর কাছে যে টার্নটা আসবে, তুই সেদিনকের মাঠে তোকে সবাই জিজ্ঞেস করবে, আপনি জেডি স্যারের লাইভে ছিলেন না? সুতরাং এই যে তোর সাথে কাজটা শুরু হলো, একটা তোর কাছে এই একটা চ্যালেঞ্জ আসবে যে কিভাবে তুই এই ব্যাপারগুলোকে সার্ভাইভ করবি। কারণ এই কাজের যে হাতছানি, এটা হচ্ছে এমন একটা জগৎ না, এই জগতে মানুষ, মানে যারা কাজ পাগল, যারা কাজ করতে ভালোবাসে, তারা কিন্তু এই জগৎটাকে প্রচন্ড এনজয় করতে চায়। বাট আমি তোর সাথে সেই জায়গায় অবধি আছি যে জায়গায় তুই দুটো কাজ একসঙ্গে মেনটেন করতে পারবি। থ্যাংক ইউ। কখনো এটা ভাববি না যে এখান থেকে আমার আর্নিং, ইনকাম এবং এটা আমার কাছে একটা ভালো লাগা, এখানেই আমি থাকবো, আর চাকরিটা আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। না, একদমই না। কোনো দিন না। না 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 না, একদমই না। বিকজ ওটা আমার প্রথম প্রফেশন, আর ওখান থেকে আমি নিজেকে আবার দাঁড় করাতে শিখেছি। তো কোনোদিন আমি আমার শিকড়কে ছাড়বো না, স্বপ্নটাকে ধরে রাখবো, চেষ্টা করবো দুটোকে ব্যালেন্স করার, কিন্তু আমি ওটা শিকড়কে কখনোই ছাড়বো না। কারণ সময় সবসময় মানুষের পরীক্ষা নেয়। তো আমি আমার যে জায়গাটা থেকে নিজেকে আবার সেই শক্তভাবে দাঁড় করাতে পেরেছি, সেই জায়গাটা আমি ভুলে গেলে তো কখনোই সেটা ভালোভাবে ফিরে আসবে না আমার কাছে। তাই জন্য আমি অবশ্যই ওই জায়গাটা ধরে রেখেই ব্যালেন্স করেই কাজ করব। আমি ছোটবেলায় জানতাম যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাদেরকে ভগবান দূত দূত করে পাঠায়। আমার সামনে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি বসে আছে, বল। জানি না, আমি এরকম কিছু ব্যাপার নেই। ও আচ্ছা না, আমি ছোটবেলায় ভাবতাম এটা, আচ্ছা, ছোটবেলায় ভাবতাম। আমি কখনো ভাবিনি। আচ্ছা, এবার বল যে ব্যাড মোমেন্টস তো আমাদের এই প্রফেশনে এখনো তোর সাথে এখনো না, কোনো সেভাবে কিছু পাইনি এখন। পাসনি? না। আচ্ছা, এরকম কোনো ঘটনা ঘটেনি এই আসা যাওয়া তোর সিঙ্গেল মাদার লাইফে, যে কেউ তোর প্রেমে টেমে পড়ে একদম ডুব টুব দিয়ে দিয়েছে,
তারপরে হাত ফাত কেটে ফেলেছে, রাত্রিবেলা কান্নাকাটি ফান্নাকাটি করেছে, এরকম টাইপের কিছু? আছে, অনেক পুরনো আছে, কিন্তু এম্বারাসিং জিনিসপত্র তো ওইগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাই না, বাট হ্যাঁ হয়েছে, হয়েছে আগে। তো অবশ্যই হবে, এ কি? হ্যাঁ, আমি ওগুলো ট্যাকেল করে নিয়েছি, বাট হয়েছে। মানে কি হাওড়া ব্রিজের উপর থেকে ঝাপটা মারবো বলেনি তো? ওরকম ব্যাপার কিছু হয়নি, বাট হ্যাঁ মানে পেছনে পড়েছিল, এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে খুব বাড়াবাড়ি হয়েছে সেটা হয়নি, বাট ওটা আমি ম্যানেজ করে নিয়েছি। ভেরি গুড। মানে আমরা পারি অনেক কিছু, মানে আমরা পারি মানে হচ্ছে যে আমাদের পছন্দ হলে ঠিক আছে, আমাদের পছন্দ না হলে তুমি অ্যাক্সেস করতে পারবে না, এটা গ্যারান্টি, তাই তো? একদম। আমাদের আমাদের মন জয় করতে হবে, আমাদের সাথে তোমাকে অ্যাক্সেস করতে হলে মন জয় করতে হবে। মন জয় না করলে আমাদের পাওয়া অত সহজ ব্যাপার না, তাই তো? আমাকে হয়তো তোমাকে খুব কম দিন চিনিস, মাত্র মধ্যখানে মনে হয় 2 সপ্তাহ। এই 15 দিনের মধ্যে আমার লাইফস্টাইল, আমার ফেসবুক প্রোফাইল, আমার ফ্যামিলি এবং আজ এই অবধি দেখে তোর আমার সম্বন্ধে তোর মনে থেকে আসা একটা প্রশ্ন আমাকে তুই করতে পারবি, একটা প্রশ্ন। এত কিছু কিভাবে তুমি মেনটেন করো, এটাই আমার প্রশ্ন। তবে আমি বেশি দিন চিনি না, তো এত কিছু আমি সত্যি, কারণ 2 সপ্তাহ একটা মানুষকে নিয়ে এত কিছু বলা সম্ভব না, বলা উচিতও না, আর কোনো জাজমেন্ট দেওয়া উচিত না। তবে যে কোয়েশ্চেনটা এসছে, সে এত কিছু একটা মানুষ কি করে মেনটেন করতে পারে। আহ, আমার দাদু শিখিয়ে গেছিল যে 6 ঘন্টা ঘুমানোর জন্য যথেষ্ট। তার মানে 18 ঘন্টা তোমার হাতে সময় আছে, 18 ঘন্টাকে ভালো কাজে লাগাতে হবে। 18 ঘন্টা আমার কাছে এখন সত্যি সত্যি কমই মনে হয়, কারণ আমাকে যেভাবে শিডিউল মেনটেন করতে হয়, আমি একটা জায়গা থেকে আর একটা জায়গার যে ডিস্টেন্সটা, আমি রিসেন্ট মজা করেই বলছিলাম একদিন, ইস যদি নেতা মন্ত্রী হতাম খুব ভালো হতো, অ্যাটলিস্ট তো একটা হেলিকপ্টার থাকতো, সঠিক সময় গিয়ে পৌঁছতে পারতাম। বাট আমি কিন্তু সব জায়গায় সঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করি, ভগবান আমাকে পথটাও তৈরি করে দেয়। হ্যাঁ, 7টার জায়গায় 7টা, সাড়ে 7টায় লাইভটা শুরু করেছি, এটা ঘটনা, কিছু করার ছিল না। কারণ ময়দানে গেলে না, আর ময়দান থেকে বেরোতে ইচ্ছা করে না, ময়দানটা হচ্ছে আমার কাছে একটা ভালোবাসার জায়গা, বেরোতে ইচ্ছা করে না। বাট হ্যাঁ, মনের ভেতর যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকে, সেই পজিটিভিটি মেনটেন করার জন্য আমরা সব কিছু করতে পারি। যেমন ওর কাজ, প্রফেশন, মডেলিং প্রফেশন, ফ্যামিলি মেনটেন করা, সবটাই কিন্তু একটা, অবশ্যই একটা বাচ্চাই বলবো ওকে, সে কিন্তু মেনটেন করছে। তো আমি তো 53 বছর বয়সে এসে মোটামুটি শিখেই গেছি যে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে ইচ্ছে থাকতে হবে, শক্তিটা থাকতে হবে। ইচ্ছে থাকতে হবে। অনেক কাজ এরকম আছে, আহ, অনেক কাজ মানুষ হয়তো করতে পারে না, মোটামুটি শিখেই গেছি। তাপসদা লিখেছে সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করো, হেডফোন ছাড়া মানুষ শুনতে পারে না। সে দাদা প্রচন্ড জোরে আওয়াজ আছে দাদা। অনেক কাজ এরকম আছে, অনেক কাজ নইলে দুজনেই ল্যাপেল ইউজ করো, তা না হলে অন্য কিছু ব্যবস্থা করো। দাদা আমাদের এই যে হাতে রয়েছে এটাই ম্যাপেল। একটা ডিভাইস আগের দিন আমার হাত থেকে পড়ে গিয়ে একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, তো সেই ডিভাইসটা যে আনতে যাব সেটাও সময় হয়ে ওঠেনি। আজকেও ভেবেছিলাম আনিসের দোকান থেকে আসার সময় নিয়ে চলে আসবো, কিন্তু রুমাদি পেছনে ছিল, ট্রাম লাইনের ওপরে গাড়িটা দাঁড় করিয়ে রুমাদিকে দাঁড় করিয়ে যাব, আর সাহস হয়নি। আর যেহেতু তাড়াহুড়ো ছিল সেই জন্য চলে এসেছি। কিন্তু দাদা প্রচন্ড জোরে আওয়াজ আছে, এই দেখো আনতে যাব, আওয়াজ ঠিক আছে না? সময় হয়ে ওঠেনি। আজকেও ঝকঝক করছে সাউন্ড, আসার সময় নিয়ে চলে আসবো, কিন্তু রুমাদি পেছনে ছিল, ট্রাম লাইনের ওপরে ঝকঝক করছে আওয়াজ। দাঁড় করিয়ে দাদা তোমার ফোনের একটু সিস্টেমটা একটু চেক করে নিও, বা তোমার ভলিউমটা একটু দেখে নিও। দাদা তোমার সঙ্গে একটা অনুরোধ রইল, তুমি একটা সিনিয়র ফটোগ্রাফার, এত বড় একটা ফটোগ্রাফার এবং আমার প্রিয় ফটোগ্রাফার, এই তাপসদার কথা বলছি, কোনো একদিন ওকে নিয়ে শুট করে দেখো, কোনো একদিন ওকে নিয়ে শুট করে দেখো। যাই হোক, কি বলছিলাম রে আমরা? আচ্ছা, কাজের কথা, হ্যাঁ, strength। স্ট্রেংথ। তো যাই হোক,
এটাও একটা স্ট্রেংথ, যে এইরকম মানুষদের সাথে মিশতে পারার একটা স্ট্রেংথ আছে। এতগুলো পজিটিভ মানুষের সাথে যখন আমি মিশি, তখন অটোমেটিক সবার থেকে যদি 0.01% পজিটিভিটি আমি নিই, তাহলে তো আমার কাছে 2%, 3%, 5% এক্সট্রা পাওয়ার চলে আসে। এটাই আমার পজিটিভিটি। এটার জন্যই আমাকে আজকে ময়দানে একজন বলছে, সে হচ্ছে পুলিশের, কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোলের যে সিসিটিভি ক্যামেরার যে কন্ট্রোল রুম আছে সেখানে বসে, বলে দাদা আমার চোখেই পড়ে যে সেন্ট্রাল ব্যুরোর ওপর দিয়ে একটা লোক ধুতি পরে সাদা স্কুটার নিয়ে যাচ্ছে, সেটা তুমি। বলে সে আমাকে একটা ছোট্ট ভিডিও দেখালো, বলছে তোমার এই ভিডিওটা করার জন্য আমি স্টেশনে বসে সবাইকে দেখাচ্ছি, এই যে লোকটাকে দেখছো, এই লোকটা এরকম করে। তারপরে আমাকে অনেকেই এখন চেনে, আমি যেহেতু ওই কলকাতা পুলিশকে প্রতি গরমকালে সবাইকে 1 বোতল করে জল খাওয়াই প্রতিদিন। মানে আমি যখন যাতায়াত করি তখন এই জলের বোতল সবাইকে একটা করে দিতে দিতে যাই। তো তারাও মোটামুটি চিনি, বলছে চিনি তো, আরে আরে ওনার নাম জেদিদা, গাড়িতে প্রেস লেখা আছে তো। সবার সামনে যখন বললো, রুমাদির সামনে যখন বললো, ভালো লাগছিল শুনতে। এটাই তো স্ট্রেংথ। যাই হোক, এবার বল, মুখের কাছে নিলে সাউন্ড জোরে আসে। আমি দর্শক হিসাবেই বললাম, হ্যাঁ দাদা তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, বাট এই অডিওটা যেহেতু একটা ডিভাইস যেহেতু খারাপ হয়ে গেছে, সেহেতু একটা ডিভাইসই আমরা, ও মাই গড, একটুখানি ইয়েটা, শুধু ছবিটা দেখা একটুখানি। দারুণ, দেখুন, ভাবা যায়। কতক্ষণ লাগলো দাঁড়া, তোর টাইম লেগেছে হচ্ছে 50 মিনিট। 50 মিনিটে জয়স্মিতার ছবি। জয়স্মিতাকে লাইভটা দেখতে বলি একটুখানি। জয়স্মিতা আরেকটা জায়গা থেকে আমাদের দেখতে পাচ্ছে, ওই যে আমাদের একটা ক্যামেরা লাগানো আছে এই রুমটাতে, যেহেতু এখানে দুর্গাপুজোটা হয়, সেই তো ওই যে ক্যামেরাটা লাগানো রয়েছে, ওটা দুর্গাপুজোতে আমার বোন ঠোন যারা বাইরে থাকে তাদের দেখানোর জন্য। মাম্মামকে লাইভে নিলাম। মাম্মাম, আমাদের লাইভ চলছে, লাইভে একটা পুচকে বোদসের বয়সী একটা বাচ্চা এসছে, যে তোর ছবি এঁকেছে। লাইভটা একটুখানি খুলে দেখ, তুই লাইভে আছিস, তোকে সবাই দেখতে পাচ্ছে, তোকে সবাই শুনতে পাচ্ছে। এমনি তুই আমাদের বাড়ির ক্যামেরাটা দিয়েও দেখতে পাবি। বাড়ির ক্যামেরা আমার আইপ্যাডটা ওই ঘরে, ধরো। তাপস দা, ছবিটা জুম করে দেখাও। দাদা যেহেতু ক্যামেরার পেছনে কেউ নেই, সেই জন্য জুম করে দেখাতে পাচ্ছি না। বাবা, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? Wow, এটা তো আমার বাচ্চাবেলার ছবি। ইয়েস, এটা তোর বাচ্চাবেলার ছবি। Oh, so sweet. দেখেছিস মা? হ্যাঁ, না, একদম চকচক করছে, এই তো দেখা যাচ্ছে, চকচক করছে পুরো। very cute. Thank you so much. দিদিকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। একটু মুখটা দেখা, দিদিকে মুখটা দেখা। দেখতে পাচ্ছিস মা আমার মুখটা? হ্যাঁ, ও বোদসের স্কুলেই পড়ে। ও তো মুখ লুকাচ্ছে পেছনে। না না, বোর্ডটা অনেক বড় তো। হ্যাঁ, দেখলাম। যা, ঠিক আছে, আমি দেখছি লাইভ। ঠিক আছে মা, রাখলাম। ওকে। যাক, এটা আমার কাছে পৃথিবীর সব থেকে বড় খুশি, যে যাকে আমি ভালোবাসি। আমি হয়তো ভেবেছিলাম যে আমার কোনো ছবি আঁকবি বা কিছু একটা বলেছিলাম না, এরকম কিছু একটা, বাট যেটা আজকে হলো এটা টু মাচ। আচ্ছা, এবার তোর সঙ্গে একটু কথা বলি। স্কুলে বদমাইশি কেরম করে করিস বল, সত্যি বলবি কিন্তু, কোনো মিথ্যা কথা বলবি না কিন্তু, বল। তুই এমনি নর্মাল বল। বল। করিডোরে দৌড়াই, হ্যাঁ, তারপরে তারপরে বেঞ্চের নিচে লুকিয়ে বন্ধুদের সাথে কথা বলি। আর টিচাররা দেখতে পায় না। এই তোদের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই? না। লাগানো নেই না? না, এখনো অব্দি এটা নেই।
করিডোরে লাগানো, কারণ অনেকজন দেখা যায়, ক্লাসে থাকে না। কিন্তু সিসিটিভি করিডোরে অত দেখে না, তাই আমি দেখে না কেউ? কারণ বয়েজ ওয়াশরুমটা মানে হাত ধুতে যখন যাই বয়েজ ওয়াশরুমটা দূরে, তাই দৌড়ে যাই। ওয়াশরুমে গিয়ে কতক্ষণ কাটাস? বেশি না, কতক্ষণ তাও? কবার যাস টোটাল? একবার। এতক্ষণ স্কুল করে একবার মাত্র ওয়াশরুমে যাস? তুই এত ভালো ছেলে কি করে হবি? সত্যি। জল কম খায়। মানে স্কুলে কি তোরা টিফিন নিয়ে যাস, না স্কুল থেকে টিফিন প্রোভাইড করে, কি করে? না না, টিফিন নিয়ে যাই। টিফিন নিয়ে যাস? 5 থেকে ক্যান্টিন আছে। আচ্ছা, এমনি স্কুলে মানে শেয়ার টেয়ার করে খাস তোরা, হ্যাঁ। নাকি যারটা সেই খাবো? না না না, শেয়ার করে খাস? কি কি খাস তোরা স্কুলে? অনেক কিছু। লিমিটেড আছে। স্কুল থেকে একটা রুটিন দিয়ে দেয় যে এইভাবে খেতে হবে, ওইগুলোই খাওয়ার। মানে বাইরের কোনো রকম পেস্ট্রি এইসব কিছু খাওয়া যাবে না। বাড়ির রান্না, মানে মানে বাড়ির রান্না খাওয়ানো যাবে না? বাড়ির রান্নাই খাওয়ানো যাবে, বাইরের খাবার খাওয়ানো যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ওদের একটা রুটিন আছে, মানে এই জিনিসগুলো ফলো করতে হবে, এইভাবে রান্না করে দিতে হবে, এই জিনিস দিতে হবে। বাইরের খাবার অ্যালাউ না, বাড়ির খাবার। আরে একটু মেনুগুলো বল, একটু মেনুগুলো বল, আমরা একটু শুনি। কিছুই না, বল ডেইলি পরোটা আলু ভাজা বা রুটি আলু ভাজা, এটাই ম্যাক্সিমাম লোক নিয়ে যায়। অত সকালবেলা কেউ পারে না না না, রান্না করতে। মানে এটা তো মানে দারুণ খাওয়া। আমি ওই 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 সেই পরোটা, ম্যাগি বা ওই যে সেই ম্যাগিটা হ্যাঁ কম ম্যাগি, হ্যাঁ ম্যাগিটা সবাই জানে, কিন্তু ওই মাঝে মাঝে ওই সপ্তাহে 1-2 বার, বা ওই চাউমিন। এই হ্যাঁ, চাউমিনটা তো নিয়ে, ম্যাগিটা কেমন গুটলি পাকিয়ে যায় না একটা? হ্যাঁ, মানে পুরো আটকিয়ে যায় হ্যাঁ, মানে সবারই। আমি একটা রিলস দেখেছিলাম, ম্যাগি ছুঁড়ে ছুঁড়ে মারছে স্কুলে। একটা হরিয়ানা না কোথাকার একটা স্কুলে নাকি ম্যাগি ছুঁড়ে ছুঁড়ে মারছিল, শক্ত হয়ে গেছিল বলে। হ্যাঁ, আমাদের স্কুলে ওই তো যখন টিচার থাকে না, আমরা পেপার প্লেনে উড়াই। পেপার প্লেন করতে পারিস? সত্যি? এখন তো পেপার নেই, তাহলে যাকে পেপার প্লেন করতে বলতাম। আমি ভুলে গেছি, যদিও আমিও পারতাম। আমি সত্যিকারের প্লেন তৈরি করতে পারি। আর এমন একটা দুষ্টুমি বল যেটা তোর মা জানে না। বলবে না, বলবে না, বলবে না, যা। ও জানে আমি বেশি বকি না। সেরকম কিছু নেই। নেই না, মার খাওয়ার ভয় বলছিস না? না, মানি না ওকে। কি বলবো, বলে দাও বাবা, যেটা মন চায়। আচ্ছা, মা তোকে বাড়িতে কি বলে ডাকে? তাতাই। তাতাই। আর দিদা? দিদাও তাতাই, মানে আমার ডাক নাম তাতাই, ওইটা দিয়েই সবাই ডাকে বাড়িতে। পাড়ায় কোনো বন্ধু টন্ধু নেই পাড়ায়? হ্যাঁ আছে, ওরা ওই দর্শিত বলে ডাকে। স্কুলের বলে নামে ডাকে। ডাকে। তোকে সব থেকে ভালো কে বাসে? মা বা দিদা। মা বা দিদা। আর স্কুলে বন্ধুদের মধ্যে সব থেকে বেশি তোকে পছন্দ কে করে? আমি জানি না। যা। জানে, নামটা বলবে না। বলে দাও বাবা, তোমার তো বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ডের নাম বলে দাও। দেবজ্যোতি। দেবজ্যোতি? আমার অনেক বেস্ট ফ্রেন্ড, অনেকগুলো বেস্ট ফ্রেন্ড? কতগুলো বেস্ট ফ্রেন্ড হয়? 5টা 10টা। 5টা 10টার মধ্যে 5টা ডিফারেন্স? 5টা 6টা বলতে পারিস? না, অনেকগুলো। জন্মদিন কি করে কাটাস? তোর জন্মদিন কি করে কাটাস? ম্যাক্সিমাম জন্মদিনের দিনও আমার ওই স্কুল থাকে, কারণ এই টাইমে আমাদের ওই পরীক্ষা চলে, মানে পরীক্ষা না, এই সেকেন্ড প্রজেক্ট হয় আমাদের। জানুয়ারি মাস তো? হ্যাঁ। আইসিএসসি বলে ওই টাইমটাই হয়। হ্যাঁ, এটা তাও সেলিব্রেট হয়, মানে এই ডেটটা পরে একটু আগে পিছন করে, ঠিক আছে। তো ওই ফ্রেন্ডসদেরকে নিয়ে শুধু। হ্যাঁ, তো কেক আনা হয়, বন্ধুরা আসে। ও স্কুলে, মানে স্কুলে তোদের এলাও আছে এগুলো? স্কুলে না, বাড়িতে। তাহলে বাড়ি- ও বাড়িতে আসে? এমনি স্কুলে স্কুলে চকলেট দেয়, স্কুলে শুধু চকলেট ডিস্ট্রিবিউট করে, বাট মানে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে তো সেগুলোও করতে দিত না একটা সময়। এখানে দেয়, এটা দেয় এখানে, চকলেটটা দেয়? ডিস্ট্রিবিউট করতে দেয়, বাট আর কিছু না। আর কোন কেক খেতে ভালোবাসিস? চকলেট। ইয়েস, এই দিদিটাও তাই, জয়স্মিতা দিদি এত চকলেট খেতে ভালোবাসে। এইখানে একটা ফ্রিজ ছিল ওর জন্মদিনে, ওর মনে হয় 8 না 10th জন্মদিনে, বার্থডেতে। আমি হঠাৎ মনে পড়েছে, আরে কাল তো আমার মেয়ের জন্মদিন, আমি কি নিয়ে আসবো?
কি করেছি, এখানে সিথির মোড়ে একটা দোকান আছে, সেই দোকানে যত ক্যাডবেরি ছিল সব ক্যাডবেরি কিনে নিয়েছি, এক ব্যাগ ক্যাডবেরি কিনে নিয়ে এসে ফ্রিজটার মধ্যে পুরো সাজিয়ে দিয়েছি। আমার মেয়ে পড়ে এলো, ফিরে এসে জানলাটা দরজাটা খালি খুললো, আমি বললাম দেখ, মানে রাত্রিবেলা আমাদের কেক ঠেক কাটা হলো রাত্রি 12টার সময়, ভাবছে পাপা কিছু তো একটা নিয়ে আসবে, কিছু একটা। আমি বললাম ফ্রিজটা খোল। এবার আমার ছেলে, আমার দেবজয়, আমার ছেলে, ও খালি এ মাম্মাম মাম্মাম তুই ফ্রিজটা খুলবি না, মাম্মাম ফ্রিজটা খুলবি না, মানে ফ্রিজটা খুলতে বলছে ওকে। তারপরে খুলে দেখছি এত ক্যাডবেরি, হেভি চকলেট পছন্দ করে। তুইও তাই তো? হ্যাঁ, কিন্তু চকলেটের থেকে আমি চিপসটা বেশি ভালো লাগে। চিপসও পছন্দ করিস? তাহলে অপছন্দ কোনটা করিস, শুধু বিরিয়ানি? না, বিরিয়ানিও ভালো লাগে আমার, মানে ওটা সেকেন্ডে। লিস্টটা নিচের দিকে আছে। হ্যাঁ, তাহলে আজকে কি করবি? আজকে তোর বিরিয়ানিটা কি আমাকে দিয়ে যাবি নাকি নিয়ে যাবি বাড়িতে গিয়ে রাত্রে খাবি, কোনটা? নিয়ে যাবো। নিয়ে যাবি? এই তো বললি বিরিয়ানি খেতে ভালোবাসি না। একটা চিলি চিকেন ফ্রাইড রাইস গোটা খেতে পারবি? পারবি? না, কোনোদিন খাইনি। খাসনি তো? ঠিক আছে, আমি আর তুই বসে একদিন একটা গোটা চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। হ্যাঁ, কি মানে গ্রেভি না ড্রাই? ড্রাই। ড্রাই? আমিও ড্রাই খেতে পছন্দ করি। চল, যাই হোক, প্রতাপ স্যার লাইভটা দেখছে, যে তোর ছবিটা আরেকবার ছবিটা দেখা, প্রতাপ স্যার দেখছে। প্রতাপ স্যার তোকে নিয়ে একটা প্রজেক্টে তোকে নিয়ে যাবে। প্রতাপ স্যারকেও একটা ফোন করছি। দাঁড়া, প্রতাপ স্যার কোথায় গেল? দাদা আপনি লাইভে আছেন? হ্যাঁ দাদা, ছবিটা দেখেছেন? ছবিটা না না, আমি দেখিনি। আমি তো আবার বন্ধ করে দিলাম, আমি তো লন্ডন থেকে বেরোচ্ছি এখন। আচ্ছা, একবার জাস্ট ও ছবিটা ধরে আছে লাইভে, আপনি ফোনটা বন্ধ করে একবার ছবিটা দেখবেন। হ্যাঁ, আরে এখানে তো দেখতে পাচ্ছি না। না ও লন্ডনের ভেতরে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। আপনি দেখে একটা কমেন্ট জানাবেন, ঠিক আছে? ওকে দাদা, ওকে ওকে। ইনি হচ্ছেন আমাদের আলোর জাদুকর যাকে আমরা বলি। উনি একজন লেজেন্ড মানুষ, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সবার উনি অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন। আর এই মুহূর্তে উনি ইন্ডাস্ট্রিতে 30 বছর ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে। তো সে তোকে নিয়েও কাজ করবে। আর ওকে নিয়ে আমরা একটা ইচ্ছে তোকে বলেছিলাম যে আমরা এপ্রিলের 24, 25, 26 3 দিনের জন্য আমরা পুরুলিয়াতে কলকাতার টপ 40 জন আর্টিস্ট নিয়ে একটা আমরা পুরুলিয়াতে একটা শো করছি। মানে আমরা 4টে দিন 3 দিন 3টে বড় বড় জায়গায় ঘুরবো, আর সেখানে গিয়ে লাইভ পেন্টিং করব। তো এই প্রতাপদাকে বলতেই প্রতাপদার কথা বললো, তাহলে যদি ওর সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করব। যাই হোক, টাইম তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। রাখ, প্রতাপ স্যার দেখতে পেয়ে গেছে এতক্ষণে। এবার বল, ফিউচার নিয়ে কি ভেবেছিস? ফিউচার মানে তো সেখানে আমার ছেলেও ইনক্লুড আছে। একদম। তো ছেলের ফিউচার, ইনক্লুড আছে না, ছেলে হচ্ছে তোমাদের পার্ট। হ্যাঁ একদম। তোমাদের পার্ট। তো ছেলের ফিউচারটাকে নিয়ে এখন বেশি ভাবছি। আর আমার যদি আপনি বলেন যে আমার প্রফেশন নিয়ে, তাহলে আমার শুধু কাজ করতে চাই। এবার কাজটা আমাকে যেদিকে নিয়ে যাবে, কারণ আমি এটা ভাবছি না এটা রেজাল্ট এটাই হবে, তাহলে সেই জিনিসটা আর হয় না। কাজটাকে করে যেতে হবে। এবার কাজটা যেভাবে আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেভাবেই যাব। আর আমার শুধু জীবনে একটাই মোটো যে আমার ছেলে অনেক বড় হোক, ওর জীবনে অনেক স্বপ্ন আছে, আমি সেই জায়গাটা সব দিক থেকে পূরণ করতে চাই। কারণ ও ছোটবেলা থেকে সেভাবে ফ্যামিলিতে কাউকে পায়নি, কারণ দাদু ঠাকুমা বা বাবা। সো তাই জন্য আমি চেষ্টা করি যে ওর সাইডটা যাতে কখনো ইনকমপ্লিট না হয়, এটাই। আমাদের প্রফেশনকে তুই কিভাবে সময় দিবি? আমাদের এই প্রফেশনের জন্য তুই কি, মানে আমাদের প্রফেশনটা নিয়ে কি ভাবছিস সেটা বল। প্রফেশনটাকে নিয়ে এটাই ভাবছি যে আমি খুবই ভালোবাসি জায়গাটাকে।
তো তার জন্য টাইম বেরিয়ে যাচ্ছে আমাকে ওইভাবে ম্যানেজ করে আমি টাইম বার করে নিচ্ছি। তো আশা তো করছি যে আমি এগোবো আস্তে আস্তে, তাড়াহুড়ো আমি করতে চাই না অবশ্যই। তো প্রফেশনটা নিয়ে পজিটিভই ভাবছি, এবং ফিউচারে আমি এটাকে নিজের ভালোবাসার জায়গাতেই রাখবো এটাই ভাবছি। এবার দেখা যাক ভগবান কোথায় নিয়ে যায়। অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাবে, অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই যে আমরা প্রথমে বললাম যে আমরা এখানে এসছি ভালো কিছু করতে, আমরা এসছি মানুষকে পজিটিভিটি দিতে। যাই হোক, আমাদেরকে এবার শেষ করতে হবে। এই 3 মাসের জার্নিতে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ল্যাক বলে বা যেটা প্রবলেম বা যেটা হলে ভালো হতো, এরম কিছু তোর মাইন্ডে আছে? এরম কিছু এখন অব্দি ফিল করেছিস যে এইটা হলে ভালো হতো বা এই টাইপের হলে ভালো হতো? সত্যি কথা বলতে 3 মাসে কিছু বোঝা যায় না, আর এত ফার্স্ট ইন্ডাস্ট্রি, আর আমি সবটা দেখিও নি এখনো, তাই কমেন্ট করাটা এটা ঠিক হবে না। তো আমি যেটুকুনি দেখেছি বা যেটুকুনি বুঝেছি, ফ্রেশার্সদের ওয়েলকাম করা হয় এখানে, খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়, যেটা আমাকে করা হয়েছে। তো আর আমি এখান থেকে কিছু খুদ বা আমি কি ইমপ্রুভ করতে হবে তখনই তুমি সেটা বলতে পারো একটা মানুষকে, যখন তুমি সেটা সম্পর্কে পুরোটা জানো, আর যেটা আমি জানি না, তাই বেসিক্যালি আমি ওদিক থেকে কিছু বলতে পারবো না। যদি মানে এখনো কিছু ফিল করিসনি, তাই তো? না, এখনো কিছু ফিল করিনি, কারণ জায়গা বুঝতে সময় লাগে, সবকিছুরই পেছনে সময় দিতে হবে, সেই সময়টা থেকে নিজেকে ওখান থেকে বুঝতে হবে, সেটা বোঝার সত্যি এখন অবধি অত সময় আমি পাইনি, তাই ওটা নিয়ে আমি কিছু আপনাকে কমেন্ট করতেই পারবো না। না না, কমেন্টস ঠিক না, মানে এটা হচ্ছে আমি কোনো সাজেশনও দিতে পারবো না, বিকজ 3 মাসে এই ভাস্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে বোঝাটা সত্যি সম্ভব না, আর একটু সময় লাগবে। যদি কখনো ইন ফিউচারে আমি সেই জায়গায় পৌঁছাই, নিশ্চয়ই আমি খুঁজে পাই, নিশ্চয়ই হবে, সেটা নিয়ে বলবো। ভেরি গুড, স্মার্ট অ্যান্সার। তবে কি জানি, মানে কোনোভাবেই তোকে আমি 3 মাসের সঙ্গে, যেমন তোর বয়সটাকেও মেলাতে পারছিলাম না, সেহেতু তোর 3 মাস যে ব্যাপারটা সেটা আমি এখনো অবধি মেলাতে পারছি না ঠিক। কারণ তোর হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা, লুকস, সবকিছুর মধ্যেই একটা ব্যাপার আছে, যেটা আগামী দিনে তোকে একটা বড় জায়গায় হয়তো হয়তো না অবশ্যই পৌঁছে দেবে। সাথে তো আমাদের ওপরে একজন আছেন আমাদেরকে সাহায্য করার জন্য। যাই হোক, বসন্ত উৎসবের ব্যাপারে বলি। বসন্ত উৎসব আমাদেরকে প্রতি বছর ভালো কিছুই দেয়, প্রতি বছর বসন্ত উৎসব আমাদের ভালো কিছুই দেয়। এবছর অনেক বাধা, অনেক কিছু আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবছর অনেক বাধা আসছে আমাদের কাছে, অনেক বাধা এসছে। আমরা বসন্ত উৎসব নিয়ে ইচ্ছে আছে আমার আগামী কালকেই একটা ছোট্ট লাইভ করব, যে লাইভটাতে আমি পুরো বসন্ত উৎসবের ডিটেলসটা বলে দেবো। অনেকে জিজ্ঞেস করছে, দাদা প্রতি বছর তুমি ময়দানে গিয়ে বারবার বসন্ত উৎসবের ময়দান থেকে তুমি লাইভ করে করে আমাদেরকে সব ইনফরমেশন দাও, এবছর কেন দিচ্ছ না? আসলে এবছর আগের থেকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে আমি আছি, কাজের পরিধি বেড়েছে, অনেক প্রোগ্রাম বেড়েছে যেখানে আমাকে যেতে হয়, এবং নিজের কাজের পরিধিটা বেড়ে গেছে এখন, যে কারণেই আমি এখন অতটা সময় দিতে পারছি না। বাট আর 1 সপ্তাহ, আগামীকালকের আজকের ডেটে বসন্ত উৎসবের প্রথম দিন, আর রবিবার বসন্ত উৎসবের সেকেন্ড অ্যান্ড ফাইনাল ডে। এই দুটো দিন আমরা টোটাল ময়দান, কাগজ ফুলের মাঠ, নন্দন চত্বর, মোহরকুঞ্জ, ওই অঞ্চলে সেদিনকে যত মানুষ থাকবে সবাই আমাদের কলকাতা বসন্ত উৎসবে এসছে। কারণ কলকাতা বসন্ত উৎসব শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রির না, কলকাতা বসন্ত উৎসব পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা এমন ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, যেই ব্র্যান্ড মানুষকে শুধু আনন্দ দেয়। ইয়াং জেনারেশন শুধু না, ইয়াং জেনারেশন এখানে 80% আসে, বাকি 20% কিন্তু আমাদের বাবা মা, গার্জিয়ান, পরিবার সবাই আসে। আর হ্যাঁ, বসন্ত উৎসবের এই দুদিন অবশ্যই চেষ্টা করবেন নিজের পরিবারকে নিয়ে আসতে, নিজের সন্তানকে নিয়ে আসতে, বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে, হাজবেন্ডকে নিয়ে আসতে, শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে, বাবা মাকে নিয়ে আসতে। কারণ এত মানুষের সমাগম আর এত পজিটিভ সমাগম কোথাও দেখা যায় না। যেমন আমরা গঙ্গাসাগরে যাই পুণ্যার্থীদের দেখতে, তেমন বসন্ত উৎসবের মাঠে আমরা শুধুমাত্র সেই মানুষগুলোকেই পাবো যারা 100% পজিটিভ, যারা আসে শুধু মজা করতে, আনন্দ করতে, রং নিয়ে খেলতে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এবার শেষ করতে হবে, যতক্ষণ না রুমাদি আসছে ততক্ষণ একটুখানি ছোট্ট করে একটা ছোট্ট নেগেটিভ প্রশ্ন করি। নেগেটিভ, কেউ যখন তোকে মানে ওই মজার কথাটা বলে যে মানে আমি তোমার জন্য পাগল বা হ্যান ত্যান টাইপের ব্যাপার, কিভাবে ব্যাপারটা ঠিক ফেস করিস? বল বল বল। ব্যাপারটা ফেস করি বলতে ম্যাচুয়ালি হ্যান্ডেল করি। ডিরেক্টলি তো সেটা বলা যায় না কোনো মানুষকে, তো সেটা আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি, কারণ আমার নার্সিং প্রফেশন থেকে আমি এটাও শিখেছি যে কীভাবে মানুষের মেন্টালিটি, কারণ আমাদের সাইকোলজি একটা সাবজেক্ট থাকে, তো সাইকোলজি বুঝে তাকে আমি আনসার করি অবভিয়াসলি, আর সেই জিনিসটাকে আমি আমার সাইকোলজির পয়েন্ট থেকে এবং তার সাইকোলজির পয়েন্ট থেকে তাকে সেইভাবে ডিল করে আমি সেই জিনিসটাকে কন্ট্রোল করে নিই। থ্যাংক ইউ। স্মার্ট অ্যান্সার, তুই তো দারুণ কথা বলিস রে। যাই হোক, আমাদের সাথে রুমাদি চলে এসছে। রুমাদি, এখানে চলে এসো, বসো 2 মিনিটের জন্য। তোমার মেয়ের ছবি কেমন এঁকেছো বলো, তোমার মেয়ে লাইভ দেখছে। এখানে সামনে এসো, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। তোমার মেয়েও তোমার লাইভ দেখছে, দুজন দুভাবে দেখছে, একজন ক্যামেরা দিয়ে দেখছে, একজন লাইভে দেখছে। ছবিটা রুমা আমাকে দে, ছবিটা দেখা বাবা, দে হাতে দে। আমি দেখেছি, এত সুন্দর, মানে আমি শুধু দেখছি এসে থেকে। ও সত্যি বলছি, ও অনেক বড় হবে, অনেক বড়। বল, আমি বড় তো হয়ে গেছি, এখন আমি একা খেতে পারি। সুন্দর, মানে দারুণ দারুণ, এক্সিলেন্ট, মানে খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি সত্যি, আমি এসে না, আমি মানে হাঁ হয়ে গেছি। খুব ভালো, খুব ভালো, খুব বড় হবি বাবা তুই, সোনা, খুব বড় হবি। বসন্ত উৎসবের জিজ্ঞেস করলে বলবে যে কি হব, আর্টিস্ট। আর্টিস্ট, খুব ভালো। বর্ন আর্টিস্ট। মানে একটা, মানে ও অ্যাকুরেট দেখে কি করে ও আঁকলো, 50 মিনিট। হ্যাঁ, মানে ও যত এই জিনিসটাকে নিয়ে ও আরো যত অনুশীলনের মধ্যে থাকবে, প্র্যাকটিসে, ও অনেক মানে দারুণ, খুব ভালো একটা। নিজে নিজেই ইম্প্রোভাইজ করে, মানে নিজে নিজেই, মানে নিজেই শেখে। হ্যাঁ, YouTube, মানে হ্যাঁ। এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া এত হ্যাঁ, অ্যাক্টিভ হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে ওখান থেকেও নিজেই হচ্ছে ইউটিউব থেকে সব ভিডিওস দেখে, আপগ্রেডেশন গুলো দেখতে থাকে পর পর। মা এই পেন্সিলটা আজকে দাও, আর ও আমাকে যখনই বলে আমি তখন বুঝি এক্স্যাক্টলি। ও কিন্তু কাজের জিনিস চায় সবসময় আমাকে, ও কিন্তু আমাকে কখনো উল্টো পাল্টা জিনিস বায়না করে না, একদম না। আমি সত্যি বলছি, আমি ব্লেসড যে আমি আমার এরকম সন্তান পেয়েছি, কারণ ও আমাকে কখনো কোনো উল্টোপাল্টা জিনিস নিয়ে কোনো রকম বায়না করে না, এবং আমাকে এটা বলে যে মা এই মাসে যদি তুমি এই জিনিসটা দিয়েছো, তো এই পরের মাসে তুমি এটা দিও। এরম নয় একই মাসে 3টে জিনিস চাইছে, তো এই জিনিসটা, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওর ওর মধ্যে এই জিনিসটা আছে খুব ভালোভাবে। ভগবান তোমার ঝুলিতে একটা দারুণ মহামূল্য প্রসাদ দিয়েছে, ও হচ্ছে ভগবানের প্রসাদ, খুব সামলে রেখো। না না, একদম একদম, আমি তো সেটা লাইভে বললাম ও সেই কথাটাই। খুব ভালো হবে, খুব ভালো। আমি দেখছি তো, মানে ওকে নিয়ে তোমাদের রীতিমতন মানে গর্ব হবে যে ও এত সুন্দর, মানে একজন আর্টিস্ট, সত্যি খুব ভালো আর্টিস্ট হবে। খুব ভালো একটা জায়গায় ওকে, আরো সুন্দর একটা জায়গায় অনুশীলনের মধ্যে দিতে হবে। আমাদের যে এই যে প্রোগ্রাম যে আসছে, পুরুলিয়া প্রোগ্রাম, ওখানে বলেছি ওকে, হ্যাঁ ওকে যদি তো একটা, বড় মানুষের সঙ্গ যদি ও পেতো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, একবার চোখে পড়ে গেলে তো ব্যাস, আর কোনো কথাই না। তখন আমাদের পাতা টাতা দিস কিন্তু। দিদি দেখেছে? হ্যাঁ দিদি দেখেছে, কি বলছে? দিদি বলছে ওয়াও ওয়াও। মাম্মা দেখছিস? দেখছে। কি দারুণ মাম্মা, দেখ কি সুন্দর তো ছোট্ট সেই মাম্মা দিদিকে এঁকেছে। ওটাই তো বললাম যে আমরা সব থেকে বেশি খুশির জিনিস তুই আমাদের দিয়ে দিলি। হ্যাঁ, যাই হোক, শেষ করতে হবে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আমাদের কোনো লাইভ প্রোগ্রাম থাকছে না, কারণ বসন্ত উৎসব যেহেতু একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আগামী সপ্তাহে শনিবার আর রবিবার কলকাতা বসন্ত উৎসবের মাঠে সবার সঙ্গে দেখা হবে। কোনো আড়ম্বর থাকছে না, কিন্তু মানুষের ভিড় থাকবে 2 দিন। রুমাদি, একটু বন্ধ করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। লাইট অফ করো। থ্যাংক ইউ বল সবাইকে। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি।